তুই আবার এখানে কেন এসেছিস? আমার দাওয়াতটাকে শান্তিতে থাকতে দিবি না? তুই কি চাস তোর জন্য আমার দাওয়াত দিলে দিলে শেষ হয়ে যাক? ভাবি, আমি তোমার দেয়ারের জন্য এখানে আসিনি। হুম, তা আসবে কেন? এখন তো নতুন একজনকে পেয়েছো। আমি অন্য কারণে এসেছি। কেন এসেছো তুমি? ভাবির মুখে শুনেছি সেদিন ভাবি তোমাকে ডেকেছিল যখন আমি অসুস্থ ছিলাম, কিন্তু তুমি সেদিন তাকে ফিরিয়ে দিয়েছো। তবে আজ কেন এসেছো? আমি তোমার কাছে আসিনি। হ্যাঁ, আসবেই বা কেন? আমি তো তোমার কেউ নই। ঠিক বলেছ ভাইয়া। ও তো শুধু তোমাকে ব্যবহার করেছে ওপরে ওঠার জন্য। হ্যাঁ, তুমি যাও তোমার নতুন বয়ফ্রেন্ডের কাছে। অভ্র, তুই কি বলছিস কি মেয়েটাকে? আজ যদি রূপসামা না থাকতো তবে আমি তোকে বাঁচাতে পারতাম না। আর তুইও আজ এখানে এভাবে দাঁড়িয়ে মেয়েটার সাথে এভাবে কথা বলতে পারতিস না। ওনারা কথা বলছেন, সে ফাঁকে রূপসা সেখান থেকে চলে যায়, যেটা কেউ খেয়াল করেনি। অভ্র তার আব্বুকে বলে, আব্বু, তুমি আজ ওই মেয়েটার হয়ে কথা বলছো? তুমি তো মেয়েটাকে সহ্যই করতে পারতে না। ও আমার সিনিয়র বলে সেই দিন ওকে মেনে নিতে পারোনি, তবে আজ কেন ওর হয়ে কথা বলছো? হ্যাঁ, এক সময় আমি মেয়েটাকে একদম মেনে নিতে পারিনি, তবে আজ ওই মেয়েটার জন্য তোকে ফিরে পেয়েছি, সেটা কি করে অস্বীকার করি বল? কি বলছো আব্বু? কি করেছে রূপসা? শোন তবে, যখন তোকে বাঁচানোর সব রাস্তা বন্ধ, কি করব বুঝতে পারছিলাম না, তখনই রূপসামার সাথে আমার দেখা। তখন উনি আমাকে বলেন, কয়েকদিন আগে। শুনুন, কি হয়েছে ভাই সাহেব? আপা, আমার ছেলেটাকে মনে হয় আর বাঁচাতে পারবো না। এখানে একটা ইঞ্জেকশনের জন্য আসি, কিন্তু পাচ্ছি না। অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু সেই ইঞ্জেকশন কোথাও পাচ্ছি না। আপনার ছেলের একটা ইঞ্জেকশন আমার মেয়ের কাছে আছে, আপনার ছেলে দিয়েছিল, আমার মেয়ে সেটা গুছিয়ে রেখেছে। সত্যি বলছেন আপা? আপনার মেয়েকে একটু ডাকুন না। ওকে, আপনি দাঁড়ান, আমি ওকে ডাকছি। রূপসা, কোথায় গেলি মা? একটু এদিকে আয়। রূপসা তার মায়ের ডাক শুনে ভিতর থেকে বেরিয়ে এলো। এসে দেখে অভ্রের আব্বু দাঁড়িয়ে আছে। রূপসা ওনাকে দেখে ভিতরে চলে যেতে চাইলে উনি বলেন, দাঁড়াও মা, তোমাকে একটা কথা বলার আছে। বলুন, কি বলতে চান? তুমি নিশ্চয়ই জানো অভ্র অসুস্থ। হ্যাঁ, জানি। তাতে আমার কি? আপনার ছেলের জন্য আমার কোনো মাথা ব্যথা নেই। আমি জানি মা, তুমি কেন এমন কথা বলছো। আমি তার জন্য তোমার কাছে কৃতজ্ঞ, কিন্তু এখন তুমিই পারো আমার ছেলেটাকে বাঁচাতে। ঠিক আছে, বলুন কি করতে পারি আমি আপনার ছেলের জন্য। তুমি ওই ইঞ্জেকশনটা দাও, যেটা আমার ছেলে তোমাকে দিয়েছিল। এখন ওই ইঞ্জেকশনটাই পারে আমার ছেলেটাকে বাঁচাতে। কিন্তু ওটা আমি আপনাকে কি করে দেবো স্যার? কি বলছিস মা? উনি কি বলছেন বুঝতে পারছিস না? ছেলেটাকে বাঁচাতে হবে। রূপসা আর কিছু না বলেই ইঞ্জেকশন অভ্রর আব্বুর হাতে তুলে দেয়। অভ্রের আব্বু ইঞ্জেকশন হাতে পেয়ে আর কিছু না ভেবে উনি ফিরে যায় বর্তমান সময়। সেদিন যদি ওই ইঞ্জেকশন রূপসা আমাকে না দিত, তবে আমি তোকে বাঁচাতে পারতাম না। কি বলছো আব্বু? রূপসা এতদিন ওই ইঞ্জেকশন রেখে দিয়েছিল, কিন্তু আব্বু ও যদি সত্যি আমাকে বাঁচাতে তোমাকে ইঞ্জেকশন দেয়, তবে ও ভাবির সঙ্গে এলো না কেন? সেটাও আমার কথা রাখার জন্য। আজ রূপসা যে তোর থেকে দূরে সরে আছে, শুধুমাত্র আমার কথা রাখার জন্য। কি বলছো আব্বু? তুমি কি বলেছো ওকে যে ও তোমার কথা রাখার জন্য আমার ভালোবাসা অস্বীকার করছে? সেসব শুনতে হলে প্রথম থেকেই শুরু করতে হয়। তোর মনে আছে রূপসার সঙ্গে তোর প্রথম দেখা? হ্যাঁ, কয়েক বছর আগে এক অন্ধকার রাতের কথা। সেদিন প্রথম ওর সাথে আমার পরিচয়। অন্ধকার রাত, আমি বাড়ি ফিরছিলাম। হঠাৎ একটা মেয়ে রাস্তায় দেখতে পাই। আমি মেয়েটার কাছে গিয়ে বলি, কয়েক বছর আগে, ঘোর অন্ধকার, চারিদিক ফাঁকা, কোথাও কেউ নেই। কাজ ছেড়ে বাড়ি ফিরছিল রূপসা। হঠাৎ কেউ একজন বলে ওঠে, চলুন আমি আপনাকে বাড়ি ছেড়ে দিচ্ছি। আরে না না, আমি চলে যেতে পারবো। আমি বুঝতে পারছি আপনি ভয় পাচ্ছেন। এই অন্ধকার ফাঁকা রাস্তায় একটা অচেনা মানুষ দেখে ভয় পাওয়াটাই স্বাভাবিক। আপনি ভয় পাবেন না, একটু ভরসা করুন। আমি আপনাকে অক্ষত অবস্থায় বাড়ি পৌঁছে দেব। এই অন্ধকার রাস্তায় রূপসা আর কোনো উপায় না পেয়ে লোকটির গাড়িতে উঠে পড়ে। খুব ভয় করছে, তবুও ভয়কে জয় করে রূপসা লোকটির সাথে যাচ্ছিল। প্রায় 1 ঘন্টা পর রূপসা নিজের এলাকায় ঢুকলো। তখন রূপসা লোকটির উপর একটু একটু ভরসা হতে লাগলো। আরও 20 মিনিট পর বাড়ির সামনে এলো।
লোকটি রূপসাকে নামিয়ে দিয়ে চলে যেতে গেলে রূপসা লোকটিকে ডেকে বলে, শুনুন, আপনার ভাড়া। দেখুন, আমি ভাড়া খাটি না, এটা আমার প্রাইভেট কার। শুধুমাত্র আপনি বিপদে পড়বেন ভেবে আমি আপনাকে ছাড়তে এসেছি। আমাকে দেখে কি মনে হচ্ছে আপনার আমি গাড়ি চালাই? সরি, আমি বুঝতে পারিনি, কিন্তু তাও আপনি যে আমাকে এখানে নিয়ে এলেন তার তো একটা পরিশ্রম। প্লিজ আর কিছু বলবেন না। আমি যে আপনার উপকার করতে পেরেছি এটাই আমার কাছে অনেক। আচ্ছা ঠিক আছে, আপনি ভাড়া না নেন, অন্তত আপনার নামটা বলে যান। যে মানুষটা আমার এত বড় উপকার করলো তার নামটা জানতে পারি কি? অবশ্যই, আমি অভ্রজিৎ মল্লিক। সবাই ভালোবেসে অভ্র বলে। আপনার নাম? আমি রূপসা। ওকে, এখন চলি, অনেক রাত হলো। আমার বাড়ির সবাই আবার চিন্তা করবে। ওকে, সাবধানে যাবেন। অভ্র কিছু দূর যাওয়ার পর অন্ধকারে মিলিয়ে গেল। রূপসা বাড়ির ভিতরে আসতেই রূপসার মা রূপসাকে বলে, কোথায় ছিলি? এত রাত হলো কেন? আমার কত চিন্তা হচ্ছিল জানিস। সরি মা, আসলে অনেক কাজের চাপ ছিল, কাজ করতে করতে খেয়ালই নেই এত রাত হয়ে গেছে। সে না হয় বুঝলাম, কিন্তু এত রাতে তুই বাড়ি ফিরলি কেমন করে? রূপসা তার মাকে সব খুলে বলল। সব শুনে রূপসার মা বললেন, যাক, আল্লাহ বাঁচিয়েছেন। ওই ছেলেটা যদি সময় মতো না আসতো তবে কি হতো কে জানে। হ্যাঁ মা, ঠিকই বলেছ। অনেক রাত হলো, তুমি এবার ঘুমাতে যাও, আমিও গিয়ে শুয়ে পড়ি। রূপসার মা চলে গেল। রূপসাও ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে বেরিয়ে পড়ল। গাড়ি পাচ্ছিল না, তাই হাঁটছিল রূপসা। হঠাৎ একটা গাড়ির আওয়াজ পেয়ে পিছনে তাকায় রূপসা। দেখে একটা প্রাইভেট কার আসছে। হাতের ইশারায় গাড়িটা দাঁড় করায়। গাড়িটা রূপসার সামনে এসে দাঁড়ায়। তখন রূপসা বলে, একটু লিফট দিবেন প্লিজ। গাড়ির ভিতর থেকে একটা ছেলে বলে, আরে আজও আপনি? অগ্রজিৎ, আপনি? কোথায় যাচ্ছেন? অফিস যাব, অনেকটা দেরি হয়ে গেল, ক্যাব পাচ্ছি না, তাই বাধ্য হয়ে আপনাকেই আটকালাম। ইটস ওকে, কোথায় যেতে হবে বলুন, আমি ছেড়ে দিচ্ছি। আসলে আজ আমাদের কোম্পানির নতুন ব্রাঞ্চ খুলেছে, ওখানেই যাচ্ছি। ওকে, গাড়িতে উঠে আসুন, আমি নামিয়ে দিচ্ছি। আমি আবারও আপনাকে বিপদে ফেললাম। ইটস ওকে, এটা কোনো সমস্যা নেই। কোথায় যাবেন? রূপসা অভ্রকে ঠিকানা বলতেই অভ্র রূপসাকে নামিয়ে দেয়। রূপসা অভ্রকে বলে, থ্যাঙ্কস। ইটস ওকে। রূপসা চলে যায়। রূপসার বড় স্যার ডেকে পাঠায়। রূপসা গিয়ে বলে, আমাকে ডাকছেন স্যার? হ্যাঁ শোনো, আজ থেকে তুমি এই অফিসেই কাজ করবে আর আমার ছেলে অভিজিৎ এই অফিসে বসবে। দাঁড়াও, তোমাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। অগ্রজিৎ নামটা তো, হ্যাঁ মনে পড়েছে, ওই ছেলেটার নাম তো অভ্র। এমন সময় অফিসে একজন ঢুকে। রূপসা তো তাকে দেখে অবাক। রূপসার সামনে অভ্রজিৎ দাঁড়িয়ে। বড় স্যার সবার সঙ্গে অভ্রর পরিচয় করিয়ে দেয়। অভ্র তার আব্বুকে বলে, আপু, আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ বল, কি বলতে চাস? আমি আমার জন্য পার্সোনাল সেক্রেটারি রাখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, বল কাকে তোর বিয়ে করতে চাস? ওনাকে, মিস রূপসাকে। এ তো খুব ভালো কথা, মেয়েটা খুব ভালো, কাজের প্রতি আগ্রহও আছে। রূপসা, আজ থেকে তুমি আমার ছেলের বিয়ে। ওকে স্যার, আপনি যেমন বলবেন। বড় স্যার চলে যায়। অভ্র রূপসাকে তার কেবিনে ডাকে। রূপসা যেতেই অভ্র বলেন, আপনি আমাদের কোম্পানিতে কাজ করেন, অথচ আমিই জানি না। আমিও তো জানতাম না আপনি বড় স্যারের ছেলে। আপনি কখনো আগে অফিসে আসেননি কেন? আমি আব্বুর অফিসে বসতে চাইনি, আর এইমাত্র স্টাডি কমপ্লিট করলাম, তারপরেই আব্বুকে বলে এই ব্রাঞ্চটা করলাম। সে না হয় বুঝলাম, কিন্তু আপনি এত লোক থাকতে আমাকে আপনার বিয়ে করলেন কেন? কারণ আপনি বেস্ট, তাই। আর আব্বু তো বলল। হ্যাঁ, কিন্তু আপনি তো অন্য কাউকে করতে পারতেন। হ্যাঁ পারতাম, তবে আমি আপনাকে চিনি, অন্য কাউকে তো ঠিক চিনি না, তাই আপনাকে করলাম। আর আপনি আমার সিনিয়রও, এতদিন আব্বুর অফিসে কাজ করেছেন, তাই আপনি কাজের অনেক কিছু বোঝেন। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, কাল থেকে তাহলে টাইম মতো অফিসে আসবেন। আজ বাসায় ফিরে যান। পরের দিন রূপসা শুয়ে আছে। তার মা গিয়ে ডাকে, রূপ, রূপ উঠবি না? আজ থেকে না তোর নতুন অফিস। কথাটা মস্তিষ্কে ক্যাচ করতেই রূপসা ধরফর করে উঠে পড়ে। তার মাকে জিজ্ঞেস করে, মা, কয়টা বাজে? 9টা বাজে। কি, 9টা বাজে গেছে? আচ্ছা, প্রথম দিনে লেট হয়ে যাবে নাকি? স্যার কি ভাববে? উনি কাল কত নাম করলেন, এখন দেরি হলে তো আমার নামই থাকবে না। রূপ, জলদি 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 কর।
বলেই বিছানা ছেড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসতেই তার মা নাস্তা খাইয়ে দিতেই রূপসা অফিসে বেরিয়ে যায়। অফিসে ঢুকেই এক কলিগকে জিজ্ঞেস করে, জিশান, হ্যাঁ রূপসা, কিছু বলবে? স্যার এসেছেন? না স্যার, এখনো আসেনি। আচ্ছা, যাক বাঁচা গেল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। রূপসা মনে মনে কথাটা ভেবেই অব্রের কেবিনে যায়। কেবিনে গিয়ে টেবিলটা ভালো করে গোছাতে লাগে। টেবিল গুছিয়ে যেই না বেরোতে যাবে অমনি একটা ওষ্ঠা খেয়ে যেই না পড়ে যেতে নিবে অমনি দুটো শক্ত হাত রূপসার কোমর পেঁচিয়ে ধরে। রূপসা চোখ খিচে বন্ধ করে নেয়। যখনই সে অনুভব করলো সে আঘাত পায়নি এবং কেউ তাকে ধরে আছে, কথাটা মাথায় ঢুকতেই চোখ মেলে তাকায়। সামনের মানুষকে দেখে একটা টাসকি খায়। ইনি তো আর কেউ না, স্বয়ং তার বস অভ্রজিৎ। অভ্রকে দেখে ভয়ে ভয়ে বলে, সরি স্যার, আপনি ঠিক আছেন? আমাকে ছাড়ুন, আপনি ঠিক আছেন? আপনি আমার কেবিনে কি করছিলেন? না মানে স্যার, ওই ওই আসলে, আরে ভয় পাচ্ছেন কেন? ভয়ের কিছু নাই। না মানে আপনার কেবিন পরিষ্কার করছিলাম। আচ্ছা। কাজের মধ্য দিয়ে দিন কাটে। এভাবেই চলতে চলতে অভ্র আর রূপসার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক শুরু হয়। অভ্র যেটা বন্ধুত্ব ভাবতো সেটা রূপসার জন্য ভালোবাসা ছিল। সে এটা নিয়ে ভাবতে থাকে। রূপসা, তুই এটা কি করছিস? তুই কি পাগল হয়েছিস? উনি তোর বস, আর তার থেকে বড় কথা, তুই ওনার সিনিয়র। তুই সিনিয়র হয়ে একটা জুনিয়র ছেলের প্রেমে কি করে পড়তে পারিস? নিজেকে কন্ট্রোল কর রূপসা, কন্ট্রোল ইয়োরসেলফ। এভাবেই আরও কটা দিন কাটে। রূপসা নিজের ফিলিংস কন্ট্রোল করতে চেয়েও কন্ট্রোল করতে পারছিল না, যেটা অভ্র অনুভব করে। তাই অভ্র অফিস থেকে বাইরে নিয়ে এসে রূপসাকে বলে, রূপসা, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ বলো, কি বলতে চাও? রূপসা, কি হয়েছে তোমার? আমার আবার কি হবে? আমি জানি তোমার কিছু তো হয়েছে, আমাকে সত্যিটা বলো। রূপসা কথাটা শুনে এড়িয়ে যাচ্ছিল, কিছুতেই বলতে চাইছিল না। তখন অভ্র তার দিব্যি দেয়। রূপসা, বলবে? আরে কিছু হয়নি তো, কি বলবো? তুমি বলবে না তো? ঠিক আছে, তুমি যদি না বলো তবে আমার মরা মুখ দেখবে। অভ্রের মুখে এমন কথা শুনে অবাক হয় ও কষ্টও পায়। তাই বাধ্য হয়ে রূপসা অভ্রকে বলেই দেয়, অভ্র, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কথাটা শুনে অভ্র চমকে ওঠে আর আমাকে বলে, এসব তুমি কি বলছো? আমি জানি অভ্র, তোমার সাথে আমার যায় না। তুমি কোথায় আর আমি কোথায়? আর তার থেকে বড় কথা, তুমি আমার জুনিয়র। কিন্তু কি করব বলো, এই পাগল মঞ্চে বাদ মানে না। নিজেকে অনেক কন্ট্রোল করতে চেয়েছি কিন্তু পারিনি। না রূপসা, সেটা নয়। তুমি সিনিয়র, আমি জুনিয়র, এসব নিয়ে আমি ভাবি না। আমি অন্য কারণে তোমাকে ভালোবাসতে পারবো না। কেন, কি প্রবলেম তোমার, আমাকে বলো। আমি তোমাকে বলতে চাই না। তুমি আসলে চাও না আমার মতো গরিবকে লাইফ পার্টনার করতে? তুমি মিথ্যে বলো তুমি গরিবদের ভালোবাসো। তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে ঘৃণা করি না, আমিও তোমাকে খুব ভালোবাসি। কিন্তু আমি আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোমাকে জড়াতে চাই না। অনিশ্চিত জীবন মানে? আমাকে সবটা খুলে বলো। রূপসা, আমার একটা অসুখ আছে, আর আমি জানি না আমার কাছে আর কদিন আছে। আমার অসুখের কথা আমার বাসার কেউ জানে না, আর তাই আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোমাকে জড়াতে চায় না। আমরা একটা কথা বলবো, রাখবে? বলো, কি চাও তুমি? তুমি যে কটা দিন বাঁচবে আমার সঙ্গে বাঁচবে। সব জানার পরও তুমি আমার সাথে থাকতে চাও? হ্যাঁ চাই। এখন তুমি বলো, তুমি থাকবে আমার সাথে? তাই হবে রূপসা। আমি যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো ততদিন আমি তোমার সঙ্গেই বাঁচতে চাই। আই লাভ ইউ রূপসা। আই লাভ ইউ টু জান। এভাবেই বেশ চলছিল তাদের প্রেম। এর মধ্যে ও একবার অসুস্থ হয়ে পড়ে। তখন রূপসা ওকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর চেক আপ করে ওকে ছেড়ে দেয়। ও হসপিটাল থেকে ফিরে সোজা রূপসার বাড়ি আসে। এসে রূপসার মাকে বলে, আন্টি, আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি। আপনি আপনার মেয়েকে আমার হাতে তুলে দিবেন? মা, ওনার কথা বাদ দাও, উনি আমার বস, উনি মজা করতেই ভালোবাসেন। না আন্টি, আপনি আপনার মেয়ের কথা শুনবেন না। আমি মিথ্যা বলছি না, আমি সত্যি ওকে বিয়ে করতে চাই। তখন রূপসা আস্তে করে অভ্রকে বলল, এ কি বলছো তুমি? আমি মজা করছি না রূপসা, আমি আর কোনো রিস্ক নিতে চাই না। আমার শেষ জীবনে তোমাকে আমার পাশে চাই। আমার মার কথায় কি হবে? আগে তোমার বাড়ির সবাইকে রাজি করো। তুমি ভেবো না, আমি ঠিক ওদের মানিয়ে নেব। পরের দিন অভ্র অফিস আসে না, শরীর ভালো নেই বলে। তাই অভ্র রূপসাকে ওর বাড়িতে ডেকে পাঠায়।
বাড়িতে যেতেই ওদের বাড়ির একজন সার্ভেন্ট জানায় অব্রর রুমে। রূপসাকে অব্রর রুম দেখিয়ে দিতেই রূপসা ওর কাছে যায়। রূপসা যেতেই অব্র বলে, তুমি এসে গেছো, এই ফাইলটা একটু চেক করে অফিসে পাঠিয়ে দাও। রূপসা ফাইলটা চেক করছিল। এমন সময় অব্রের ভাবি আসে। তখন অব্র তার ভাবির সাথে রূপসার পরিচয় করিয়ে দেয়। ভাবি, উনি রূপসা, আমার পিএ। আর মিস রূপসা, উনি আমার ভাবি সানিয়া ইসলাম। কেমন আছেন ভাবি? থাক, ভাবি বলতে হবে না, কল মি ম্যাডাম। সরি ম্যাডাম। বেটার। এখানে অফিসের কাজ করতে এসেছো, কাজ করে ফিরে যাও। রিস্তা বানানোর চেষ্টা করো না। সরি ম্যাডাম, বুঝতে পারিনি। স্যার আর কোনো কাজ আছে? নাহলে আমি অফিসে গেলাম, আপনি সুস্থ হলে অফিস চলে আসবেন। ততক্ষণে অব্রের ভাবি সেখান থেকে চলে যায়। তখন অব্র বলে, সরি রূপসা, আমি বুঝতে পারিনি ভাবি তোমার সাথে এমন ব্যবহার করবে। ইটস ওকে, আমি কিছু মনে করিনি, আমি এখন আসছি। আমি তোমাকে বাড়িতে ডাকলাম যাতে সারাদিন তোমাকে দেখতে পাই। ভাবির জন্য সব গন্ডগোল হয়ে গেল। প্লিজ রূপসা, থেকে যাও আমার জন্য। কিন্তু তোমার ভাবি যদি আবার কিছু বলে? আমার জন্য একটু ভাবিকে মেনে নিতে পারবে না? তোমার জন্য তো আমি সব সহ্য করতে পারি জান। ওকে, শুধু তোমার জন্য। রূপসা অব্রর রুমে বসে কাজ করছিল। হঠাৎ অব্র রূপসাকে পিছন থেকে জড়িয়ে ধরে। তখন রূপসা ভয় পেয়ে বলতে লাগে, এই কি করছো? ছাড়ো, কেউ দেখে ফেলে কি হবে? কিছু হবে না, আজ তোমাকে একটা জিনিস দিতে চাই। কি জিনিস? আমার বেঁচে থাকার লাস্ট অস্ত্র। যদি আমি কোনো দিন অসুস্থ হয়ে পড়ি, সেদিন একমাত্র তুমিই পারবে আমাকে বাঁচাতে। আর তুমি যদি না চাও তবে আমাকে বাঁচিও না। এই বলে অব্র রূপসার হাতে একটা ইঞ্জেকশন তুলে দেয়। তখন রূপসা বলে, এটা তো একটা ইনজেকশন। হ্যাঁ, তবে এটা শুধু ইঞ্জেকশন নয়, তোমার হাতে আমার জীবন। এই ইঞ্জেকশন সহজে কোথাও পাওয়া যায় না, তাই এই একটা ইঞ্জেকশনই পারে তোমাকে আর আমাকে এক করতে। তুমি এক কথা বারবার বলো না তো। এইটাই তো বাস্তবতা। তুমি তো সব জেনেই আমার জীবনে এসেছো, আর তাই তোমাকে সব মেনে নিতে হবে। অব্রর সাথে কথা বলেই নিজের বাড়ি ফেরার জন্য বেরিয়েছে। এমন সময় বড় স্যার বলে, দাঁড়াও রূপসা। স্যার আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমি তোমাকে আমার অফিসে চাকরি দিয়েছি, আমার ছেলের পিএও করেছি তোমাকে ভালো মেয়ে ভেবে। আর এখন মনে হচ্ছে আমি ভুল করেছি চাকরিটা দিয়ে। স্যার আপনি কি বলছেন? আমি বুঝতে পারছি না। ও এখনও বুঝতে পারছো না? তোমাকে বিশ্বাস করে ভুল করেছি। তুমি কাল থেকে আর অফিসে আসবে না। স্যার আমার ভুলটা কি সেটাই তো বুঝতে পারছি না। তোমার ভুল এটাই, তুমি মাটি থেকে চাঁদ ধরতে চাইছো। একটা সিনিয়র মেয়ে হয়ে জুনিয়র ছেলেকে ফাঁসাতে লজ্জা করে না? অব্রের আপুর কথা শুনে রূপসার খুব খারাপ লাগে। এমন সময় অব্র এসে বলে, আব্বু, তুমি রূপসার সাথে কি কথা বলেছো? আমি ওকে চাকরি থেকে বার করে দিয়েছি। কি বলছো আব্বু? চাকরি থেকে বার করে দিয়েছো? কিন্তু কেন? সেটা তোকে বলার প্রয়োজন মনে করছি না। আর শোনো, মেয়ে কাল থেকে তোমাকে যেন এই বাড়ির আশেপাশে না দেখি। কিন্তু স্যার আমি অব্র স্যারের বিয়ে, তাই অব্র স্যার না বললে আমি কি করে চাকরিতে ছাড়ি? আমিও আব্বু, আমি বলা মানে ওর বলা। কিন্তু আব্বু, ওর দোষ। তুই একদম কথা বলবি না। আমি ওই মেয়েটাকে সহ্য করতে পারছি না। মেয়েটাকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল। রূপসা আর কিছু না বলেই চলে আসে। অব্র অনেকবার ফোন করে কিন্তু রূপসা ফোন ধরে না। এভাবেই দুদিন পার হয়। অব্র সুস্থ হতেই রূপসার কাছে আসে। মায়ের সঙ্গে দেখা হতেই মাকে বলে, আন্টি, রূপসা কোথায়? ও নিজের রুমেই আছে। জানি না মেয়েটার কি হয়েছে, আজ দুদিন বাড়ি থেকে বার হয়নি, ঠিক করে কথাও বলছে না। আমি ওর কাছে যেতে পারি? হ্যাঁ যাও, দেখো কি হলো মেয়েটার। রূপসার মায়ের থেকে পারমিশন নিয়ে রূপসার কাছে এসে বলে, কি হয়েছে তোমার? তুমি আমার ফোন ধরছো না কেন? তুমি তুমি এখানে কেন? তোমার আব্বু জানলে রাগ করবে, ফিরে যাও। আমি আব্বুর পরোয়া করি না, আমি শুধু তোমাকে জানি। তুমি আমার সঙ্গে কেন এমন করছো? তুমি জানো না তুমি ছাড়া আমি অসম্পূর্ণ? তুমি ফিরে যাও, তোমার আব্বু জানলে রাগ করবে। আমাকে ছাড়াই তোমাকে থাকতে হবে। আমার তুমি ছাড়া কিছুই চাই না। আর তুমি যদি আমার না হও তবে বেঁচে থেকে লাভ কি? যে জীবনে আমি তোমাকে নিয়ে দুদিন বাঁচতাম, সেখানে যখন তুমিই নেই তবে বেঁচে থেকে লাভ কি? তুমি ভালো থেকো, আমি চললাম। ওর কথা শুনে আমি ওর হাত ধরেই টান দিই আর বলি, কি বলছো তুমি? তোমার কি কিছু হলে আমার কি হবে? তাহলে আমাকে ফিরিয়ে দিচ্ছ কেন? কি করবো? তোমার আব্বু তো আমাকে মানতে চাইছে না। তুমি আমাকে একটু সময় দাও, আমি আব্বুকে মানাবো।
আরও অনেকক্ষণ গল্প করে অব্র বাড়ি ফিরে যায়। রূপসা বসে অব্রের দেওয়া ইঞ্জেকশনটা দেখছিল আর অব্রের কথাই ভাবছিল। তখন রূপসার মা এসে বলে, কি রে, একা একা হাতে ইঞ্জেকশন নিয়ে কি ভাবছিস? ইঞ্জেকশন কোথা থেকে এলো? রূপসা তার মাকে ইঞ্জেকশনের ব্যাপারে সব বলল। সব শুনে তার মা বলে, তাহলে ভালো করে গুছিয়ে রাখ। এভাবেই বেশ কিছুদিন কাটে। রূপসা ও অভ্র চুটিয়ে প্রেম করছে। ভালো মন্দের মধ্য দিয়ে অভ্রের বাড়ির সবাই জেনে যায় তাদের সম্পর্কের কথা। অভ্রের ভাবি রূপসাকে মেনে নেয়নি। সে তার বোনের জন্য অভ্রকে ঠিক করেছিল, কিন্তু অভ্র রাজি না হওয়ায় তারা কিছু করতে পারেনি। রূপসার মা অভ্রের আব্বুকে বোঝাতে চেয়েছিল, ভাইসাব একটু বোঝুন না, ছেলে মেয়ে দুজন দুজনকে খুব ভালোবাসে, ওদেরকে আলাদা করবেন না প্লিজ। তোরা মা মেয়ে কী ভেবেছিস? আমার ছোট্ট ছেলেটাকে ফাঁসিয়ে তোর বুড়ি মেয়েটাকে গোছাতে চাইছিস? ভাইসাব, চুপ কর আর বেরিয়ে যা আমার বাসা থেকে। আর কোনো দিন যেন তোকে ও তোর মেয়েকে না দেখি। যদি দেখি তাহলে তোর খবর আছে। অব্রর আব্বু রূপসার মাকে অপমান করে তাড়িয়ে দেয়, কিন্তু অব্র রূপসাকে ছাড়েনি। এভাবেই 6 মাস খুব ভালো করেই কাটে। বর্তমান সময় এভাবেই আমাদের সম্পর্ক ঠিক যাচ্ছিল। হঠাৎ কোথা থেকে একটা ছেলে আসে রূপসার জীবনে, আর ও আমাকে ভুলে যায়। ও আমার সাথে খারাপ ব্যবহার করতে লাগে। না, তুই ভুল জানিস। রূপসার জীবনে তুই ছাড়া আর কোনো ছেলে নেই। রূপসা আজও তোকে ভালোবাসে। কি বলছো আব্বু? ওর জীবনে কোনো ছেলে নেই মানে? আমার সাথে সম্পর্ক ভাঙলো তো ওই ছেলেটার জন্যই। তুই ভুল জানিস। সেই দিন আমার কথা রাখতে রূপসা তার এক কাজিনকে সাজিয়ে এনেছিল। তুমি এত কিছু কি করে জানো? আর এসব কি বলছো? কারণ রূপসা যে আমাকে কথা দিয়েছিল ও তোকে ভুলে যাবে। রূপসা তোকে ভুলতে পারেনি, কিন্তু এমন কিছু করেছিল যাতে তুই তাকে ভুল বুঝে সরে গেছিস। তোর জন্মদিনেও তোকে ভালোবেসে উপহার দিতে চেয়েছিল, আর সেদিনই আমি ওর থেকে কথা নিই। সেদিন ও যখন তোর কাছে আসছিল। অতীত। দাঁড়াও রূপসা, কোথায় যাচ্ছ? স্যার, আজ অভ্রের জন্মদিন, তাই ওর জন্য গিফট নিয়ে যাচ্ছি। আপনি কিছু বলবেন? হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ স্যার, বলুন। তুমি আমার ছেলের জীবন থেকে সরে যেতে কত টাকা নেবে? এসব আপনি কি বলছেন স্যার? আমি অব্রকে খুব ভালোবাসি। আমি ওসব কিছু শুনতে চাই না। তুমি আমার ছেলের জীবন থেকে সরে দাঁড়াও। তুমি যদি ওর জীবন থেকে সরে না যাও, তবে ওকে তোমার থেকে কি করে দূরে রাখতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। ঠিক আছে স্যার, আমি ওর জীবন থেকে সরে যাব, আপনাকে ভাবতে হবে না। তুমি ওর থেকে সরে গেলেই আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব। আমি আপনাকে কথা দিলাম, আজকের পর থেকে আমি আপনার ছেলের জীবন থেকে এত দূরে চলে যাব যে আপনার ছেলে আমার দিকে ফিরেও তাকাবে না। মনে থাকে যেন। মনে থাকবে স্যার। বর্তমান সময় আব্বু, সেদিন তুমিই আমাদের আলাদা করেছো। সেই দিন আমার জন্য মেয়েটা তোকে ভুলে দূরে সরে গিয়েছিল, কিন্তু দেখ আজ আর সেটা হবে না। তুই আমার বৌমাকে ফিরিয়ে নিয়ে আসবি। আমি মেয়েটাকে ও তার মাকে অনেক অপমান করেছি। তুই আমার বৌমাকে নিয়ে আয় বাবা। ফিরিয়ে নিয়ে আসবে মানে? মেয়েটার বাড়ি গিয়ে আমরা সবাই ওকে নিয়ে আসবো? হঠাৎই অব্রের ভাবি ওদের মাঝে কথাটা বলে ওঠে। অব্রের ভাবির কথা শুনে অব্রের আব্বু বলে, না, সেটা আর সম্ভব নয়। মেয়েটা সব ছেড়ে ছুড়ে চলে যাচ্ছে। কি বলছো আব্বু? ও কোথায় যাচ্ছে? মেয়েটা এখান থেকে চলে যাচ্ছে। না, এই হতে পারে না। ভাইয়া, তুমি মেয়েটাকে যেভাবে হোক ফিরিয়ে নিয়ে এসো। হ্যাঁ ভাবি, আমি ওকে আর হারাতে পারবো না। আমি ওকে ফিরিয়ে আনবো। এই বলে অব্র স্টেশনে গিয়ে রূপসাকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু পায় না। খবর নিয়ে জানতে পারে সব ট্রেন সময় মতো চলে গেছে। তখন অব্র মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। তখন ওর ভাবি বলে, ভাইয়া, তুমি একা ফিরে এলে? রূপসা কোথায়? ভাবি, ও আমাকে ছেড়ে চলে গেল। আমি পারলাম না ওকে আটকাতে, পারলাম না আমার ভালোবাসা দিয়ে ওকে ধরে রাখতে। এমন সময় অব্রের আব্বু অব্রের কাছে গিয়ে বলে, অভ্র, কি হলো বাবা? পারলাম না আব্বু, ওকে খুঁজে পেলাম না। আচ্ছা শান্ত হও, আর একটু পানি খেয়ে শান্ত হয়ে মাথা ঠান্ডা করে ভাব। আমার কিছু খেতে ইচ্ছে করছে না। পানিটা খেলেও ভালো লাগবে। বললাম তো খাবো না। এই বলে জলটা ফিরিয়ে দেওয়ার জন্য যেই না উপরে তাকিয়েছে, অমনি বলে ওঠে, তুমি এখানে কি করে? হ্যাঁ আমি। তুমি কি ভাবলে আমি তোমাকে ছেড়ে চলে গেছি? তুমি এখানে কি করে? তুমি না চলে গিয়েছিলে? আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আব্বু ফোন করে বললো ফিরে আসতে, তাই তো বাধ্য হয়ে ফিরে এলাম।
আব্বু আব্বু মানে তোমার আব্বু তো নেই তাহলে? 1 মিনিট, মানে আমার আব্বু? তোমার আব্বু। তবে আজ থেকে উনি শুধু তোমার আব্বু না, উনি আমার আব্বু। সরি রূপসা, তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে চিনতে পারিনি, অনেক অপমান করেছি। এ কি বলছেন আপনি? আপনি আমার আপুর মতো এভাবে বলবেন না ম্যাডাম। আপুর মতো বলছো, অথচ ম্যাডাম ডাকছো? আপনি তো বলেছিলেন। হ্যাঁ, একসময় বলেছিলাম, কিন্তু আজ বলছি, তুমি আমাকে আপু বলবে। সত্যি আমি আপনাকে আপু আপু বলবো? হ্যাঁ, তবে আপনি নয়, বলো আপু তোমাকে। আমার নিজের কোনো বোন বা আপু নেই। আজ তোমাকে আপু ডাকতে পেরে ভালো লাগছে। থ্যাংক ইউ আপু। আজ থেকে তুমিও আমার আরেকটা বোন। আচ্ছা আমি ভিতরে গেলাম আপু। আচ্ছা যাও। অভ্রর কানের কাছে গিয়ে বললাম, তুমি এখানে দাঁড়িয়ে কি ভাবছো? ভিতরে যাও। কি বলছো ভাবি? আমি ভিতরে গিয়ে কি করব? তুমি বুঝতে পারছো না? রূপসা ইশারায় তোমাকে ডেকে গেল। যাও, গিয়ে মেয়েটার অভিমান ভাঙো। মেয়েটা তোমাকে ভালোবাসে অনেক, আর সে অনেক কষ্ট পেয়েছে। জি ভাবি, আসছি। রূপসা অপরের রুমে বসে আছে। কিছুক্ষণ পর অপরের রুমে এসে রূপসাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, আই এম সরি রূপসা, তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। অপরের কথা শুনে রূপসা অপরকে পিছন থেকে ছাড়িয়ে সামনে নিয়ে এসে ওর বুকে মাথা রেখে বলে, হুম, তোমার তো কোনো ভুলই ছিল না। ভুল তো আমি করেছি তোমার থেকে দূরে গিয়ে। তুমি তো ইচ্ছে করে যাওনি, আব্বুকে দেওয়া কথা রাখতে আমাকে ছেড়ে দূরে গিয়েছিলে। আমি তোমাকে বুঝতে পারিনি। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। আই লাভ ইউ অপ্রো। আই লাভ ইউ টু রূপসা। আমি আর তোমাকে ছাড়া থাকতে পারবো না। সারা জীবন এইভাবেই ভালোবেসে আমার পাশে থেকো। যতদিন বাঁচবো তোমার সাথেই বাঁচবো। এভাবে একে অপরকে ক্ষমা করে ভালোবেসে সারা জীবন পাশে থাকবো। থ্যাংক ইউ মাই লাভ। দুজনেই কথা বলছিল। এমন সময় সানিয়া এসে রূপসাকে ডাক দিয়ে বলে, রূপ, তোমার রোম্যান্স হলো তো? কথা হলো? সানিয়ার মুখে এমন কথা শুনে রূপসা একটু রাগের অভিনয় করে বলে, আপু খারাপ লাগছে কিন্তু। চুপ কর, আব্বু ডাকছে নিচে, আয়। হ্যাঁ আসছি। সানিয়া চলে যায়। রূপসা এবার অপরের দিকে তাকিয়ে বলে, চলো আপু ডাকছে কেন দেখি। হ্যাঁ চলো। দুজন নিচে নেমে আসে। অপরের আপু রূপসাকে বুকের মধ্যে মিশিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, রূপ মামনি, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে না বুঝে অনেক কষ্ট দিয়েছি। এটা কি বলছেন স্যার? কি বললি তুই? কি বললি? আমি তো স্যার, মানে তুই আমাকে ক্ষমা করতে পারিসনি, তাই তো? রূপসার মুখে স্যার ডাক শুনে অপরের আপু খানিকটা রাগ ও অভিমান নিয়ে কথাটা বলল। অপরের আপুর মুখে এমন কথা শুনে রূপসা করুণ সুরে বলে, সরি আব্বু, আর কখনো হবে না। ভুল হয়ে গেছে আব্বু। আচ্ছা, এটা প্রথম ভুল বলে মেনে নিলাম। এরপর এমন কোনো কিছু হলে কিন্তু ক্ষমা করব না। সরি আব্বু, আর হবে না। আচ্ছা শোন, কাল তোর আম্মুর কাছে যাব বিয়ের ডেট ফিক্সড করতে। তোর আম্মুকে জানিয়ে দিস। ওকে আব্বু। আব্বু এখন আমি বাসায় যাই। আম্মু অনেক কষ্ট পেয়েছে আমার চলে যাওয়ার কথা শুনে। আমাকে বাসায় দেখলে খুশি হবে। আচ্ছা যা, জলদি আমাদের বাসায় নিয়ে আসবো তোকে। রূপসা সবার থেকে বিদায় নিয়ে বাসায় আসে। বাসায় ঢুকে দেখে তার আম্মু চেয়ারে বসে আছে, কান্না করছে। রূপসা তার মার কাছে গিয়ে জড়িয়ে ধরে আচানক এমন করে জড়িয়ে ধরায় তার আম্মু অবাক হয়ে উপরে তাকাতেই দেখে রূপসা। রূপসাকে দেখে খুশি হয়ে বলে, রূপ, তুই? এটা সত্যি তুই? তুই ফিরে এসেছিস? আবার চলে যাবি না তো? না আম্মু, আর যাব না। আজকের পর আমি আমার আম্মুর সাথেই থাকবো। সত্যি? হ্যাঁ আম্মু। আরেকটা খুশির খবর আছে। খুশির খবর? হ্যাঁ মা, আমি ভাবিনি আমার স্বপ্ন সত্যি হবে। কী সব বলছিস? খুলে বলবি? হ্যাঁ বলছি, আপনার আব্বু আসবে কাল আমাদের বাসায়। উনি আবার এখানে কেন আসবে? আবার কিছু করেছিস তুই? ও, তুই ফিরে এসেছিস বলে রাগ করে উনি আসবে? আরে দূর মা, তুমি পুরো কথা শুনবে তো? আচ্ছা বল কি কথা। কাল উনি আসবেন আমার অব্রের বিয়ের কথা বলতে। হোয়াট? এসব তুই কি বলছিস? উনি তোকে ওনার ছেলের বউ করতে চায়? হ্যাঁ তাই তো বললাম। রূপসা তার মায়ের সঙ্গে কথা বলে রুমে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেডে শুয়ে ফোনে গান চালিয়ে দেয়। ঘুমটা আসছিল এমন সময় ফোন বেজে ওঠে। ফোনের রিং শুনে ফোনটা হাতে নিয়ে দেখে জিসান কল করেছে। রূপসা বিরক্তি নিয়ে কল রিসিভ করে বলে,
হ্যাঁ জিশান বলো। আমাকে একটা সাহায্য করবে প্লিজ? কি সাহায্য? কাল একবার দেখা করো বলছি। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। কল রাখতে না রাখতেই অভ্র কল করে। অভ্রের কল না দেখেই রিসিভ করে বলে, জিশান তোমাকে তো বললাম দেখা করবো, আবার কেন কল দিচ্ছ? রূপ, আমি অব্র। কাকে কি বলছো? নম্বরটাও দেখোনি? ও জান তুমি? আমি ভাবলাম জিশান কল দিয়েছে। জিশান তোমাকে কল দিয়েছিল? ও তোমাকে কল দিয়েছিল কেন? জানি না, বললো কাল দেখা করতে, আমার কাছে কি যেন সাহায্য চাইছে। তুমি ওকে কি সাহায্য করবে? আরে আমাকে তো কিছু বললো না, বললো কাল দেখা করলেই বলবে। আচ্ছা ওয়েট, ছাড়ো। কি করে আমার বাবুটা? কি করব, একটু ঘুমাতে চেয়েছিলাম কিন্তু ঘুম আর হলো তাই। আমি কি করলাম? তুমি কিচ্ছু করনি। আচ্ছা অব্র, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। কি কথা বলো? তুমি ভুল বুঝবে না তো আমাকে? আরে ভুল বুঝছো কেন? বলো কি হয়েছে? না মানে, তোমার বাসায় আব্বুকে দেখলাম, ভাবিকে দেখলাম, কিন্তু তোমার আম্মু ভাইয়াকে তো দেখলাম না, ওনারা কোথায়? রূপসার মুখে এমন প্রশ্ন শুনে অভ্র চুপ হয়ে যায়, কিছুই বলে না। অভ্রকে চুপ দেখে রূপসা তখন কথা ঘোরানোর জন্য অভ্রকে বলে, আচ্ছা বলতে না চাইলে ছাড়ো, বলতে হবে না। আমি আর কখনো তোমার মা ও ভাইয়ের কথা। এবার রূপসার কথা শেষ হতে না দিয়ে অভ্র বলে, আরে তেমন কিছু না। মা আসলে আব্বুর উপর অভিমান করে নানু বাড়ি চলে গেছে। আর ভাইয়া ইউকেতে আমাদের একটা ব্রাঞ্চ আছে, ওটা দেখে। বছরে এক এক আধবার আসে। আচ্ছা বুঝলাম। অব্র, আমাদের বিয়েতে তোমার আম্মু থাকবে না? মনে হয় না থাকবে বলে। কেন? আব্বুর উপর কি এতই অভিমান যে নানু বাড়ি চলে গেছে, আসবেই না? আসলে হয়েছে কি, আম্মু ও ভাইয়ার জন্য তার এক ফ্রেন্ডের মেয়েকে ঠিক করেছিল, কিন্তু আম্মির কথা শোনার আগে আব্বু তার বন্ধুর মেয়েকে বউ করে নিয়ে আসে। তাই সেদিনই আম্মু আব্বুর উপর রাগ করে বাপের বাড়ি চলে গেছে আমার ছোট বোনকে নিয়ে। আচ্ছা এই ব্যাপার। আর তোমার ছোট বোনও আছে? হ্যাঁ, ও এবার কলেজে যাবে। আচ্ছা অব্র, আমি তোমার আম্মু ও বোনের সাথে দেখা করতে চাই, আমাকে ওনাদের সাথে দেখা করিয়ে দিবে? রূপসার কথা শুনে অভ্র কি বলবে বুঝতে পারে না। তার আম্মু এমনি তার আব্বুর উপর খোঁজে আছে, এখন যদি আবার শুনে তার ছোট ছেলে একটা সিনিয়র মেয়েকে ভালোবাসে, তাহলে তার আম্মু কিভাবে নেবে? কথাটা ভেবেই অভ্রের কলিজা শুকিয়ে যায়। তারপরেও মুখে শুকনো হাসি রেখে বলে, আচ্ছা দেখা করিয়ে দেব, তুমি চিন্তা করো না। সন্ধ্যা 5টা। রূপসা নিজের রুমে অফিসের কিছু ফাইল চেক করছিল। এমন সময় তার মা ডাকে। রূপ, রূপ একটু বাইরে আয় মা। রূপসা তার মায়ের ডাক শুনে বাইরে আসে। বাইরে এসে দেখে দুজন মহিলা বসে আছে ডাইনিং রুমের সোফায়। রূপসা বাইরে এসে তার মাকে বলে, আম্মু ডাকছিলে? হ্যাঁ, আমার কাছে আয়, একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রূপসা তার মায়ের কথায় সামনে এগিয়ে যেতে যেতে প্রশ্ন করে, কার সাথে পরিচয় করবে, কে এসেছে? রূপসা প্রশ্ন করতে করতে তার মায়ের পাশে গিয়ে বসে। সামনে দুজন ভদ্রমহিলা, একজন রূপসার মায়ের বয়সী আর একজন 20 বছরের সুন্দরী রূপসী কন্যা বলা যায়। রূপসার মা তাদের পরিচয় করিয়ে দেয়। রূপ, ওর নাম শ্রাবণী, আমার বান্ধবী। এরও শ্রাবণীর মেয়ে সোনা। রূপসার মায়ের কথা শুনে শ্রাবণী আবার বলে, এতদিন পর তোর মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলি? এতদিন বলে হয়নি। হয়তো সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাই ওকে নিয়ে কোথাও যেতে পারতাম না। আমি তো হোসব স্যার, তোকে একটা কথা বলা হয়নি। আমার মেয়ে কাল বিয়ের কথা পাকা হবে, ডেট ফিক্স হলেই খবর পাবি। কি বলছিস, তাই নাকি? তার রূপসামা, তুমি বিয়েতে রাজি তো? রাজি? কি বলছিস? ও তো প্রেম করে বিয়ে করছে। ও আচ্ছা, ভালো। প্রেম করে বিয়ে করছো, ঠিক আছে, কিন্তু কখনো শ্বশুরবাড়ির অবাধ্য হয়েও নিজের মাকে যেমন ভালোবাসো, তেমনই শ্বশুরবাড়ির সবাইকেও নিজের করে নিবে। জি আন্টি। আচ্ছা মা, আমাদের সঙ্গে বসে গল্প করতে হবে না, আমার মেয়ের সঙ্গে একটু পরিচয় হয়ে নাও। এখানে থাকলে আমাদের কথা শুনে বোরিং লাগবে। ওকে আন্টি, সানা চলুন। আমি আপনার ছোট হব, তাই তুমি বললে খুশি হব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিও আমাকে তুমি বলবে, তাহলে আমাদের সম্পর্কটা সরল হবে। ঠিক আছে আপু। বলেই দুজন ছাদে যায়। ছাদে গিয়ে সানা দেখে ছাদটা অনেক সুন্দর। রেলিংয়ের গায়ে ফুলের টবগুলো খুব সুন্দর লাগছিল। কত সুন্দর সুন্দর ফুল। সানা হাত দিয়ে ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছিল। এর মধ্যে রূপসা সানাকে বলে, আচ্ছা তুমি কি করো?
আমি কলেজে সেকেন্ড ইয়ারে। আচ্ছা, খুব ভালো। তা শুধু কি পড়াশোনা করো নাকি প্রেম টেমও করো? ধুর আপু, কি যে বলো না, এখন কি আমার প্রেম করার সময়? আচ্ছা, তাই? হ্যাঁ, এখন পড়ায় নিয়েই ব্যস্ত, ওসব প্রেম করব না। আচ্ছা, ভালো। রূপসার মা তার বান্ধবী ও তার মেয়েকে ছাড়ল না, তাই তারা বাধ্য হয়ে রাতের খাওয়া খেয়ে বাসায় গেল। সারাদিনের ক্লান্তি নিয়ে রূপসা শুয়ে পড়ে। রাতে অভ্র কল দিতেই কিছুক্ষণ কথা বলে। হ্যাঁ, বলো, কি করছো তুমি? আমি তো এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম, কিন্তু তোমাকে এমন লাগছে কেন? কেমন লাগছে? তোমার ভয়েস শুনে মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত। কি হয়েছে বাবু? আসলে আজ আমাদের বাসায় আম্মুর বান্ধবী এসেছিল, ওনাদের খাওয়ার ব্যবস্থা করেছিল, সেই সব নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, তাহলে রেস্ট নাও, কাল কথা হবে। ওকে যান, নিজের খেয়াল রেখো। হ্যাঁ, তুমিও নিজের খেয়াল রেখো। আই লাভ ইউ পাখি। আই লাভ ইউ টু অভ্র। পরের দিন রূপসা রেডি হয়ে তার মাকে বলে, আম্মু, অফিসে গেলাম, সাবধানে থেকো, জলদি আসবো। ওকে, তুইও সাবধানে যাবি। রূপসা বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর তার মায়ের খেয়াল হয় আজ অভ্রের বাবা আসবে। কি করবে বুঝতে পারে না। এমন সময় অভ্রের বাবা এসে দরজায় দাঁড়িয়ে বলে, আসতে পারি ভাবি? হ্যাঁ রে স্যার, আপনি? ভাবি, স্যার বলবেন না। আমি সরি সেই দিন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য। না ভাই সাহেব, ক্ষমা চাইবেন না, যা হওয়ার হয়ে গেছে। এখন নতুনভাবে আমাদের সম্পর্কের শুরু। হ্যাঁ, যা বলেছেন। আচ্ছা, আমার বৌমা কই? বৌমাকে ডাকো। ভাই সাহেব, মেয়েটা পাগল, মেয়েটা নিজেই বলল আজ আপনারা আসবেন, অথচ নিজেই আজ অফিসে চলে গেল। কথাটা শুনেই অভ্রের আব্বু অবাক হয়। এদিকে রূপসা জিসানের কাছে গিয়ে বলে, জিশান, বলো, কাল কি বলছিলে? রূপসা, আমার একটা সাহায্য চাই। কি সাহায্য সেটাই তো বলবে, না বলে কি করে সাহায্য করব? রূপসা, আমি একজনকে খুব ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, কিন্তু একটা ভয় হচ্ছে। কি নিয়ে ভয়? ও ওর মাকে খুব ভয় পায়, আর তুমি তো জানো আমি অনাথ, আমার নিজের বলতে কেউ নাই। তাই আমার বোন হয়ে যদি তুমি ওর মাকে বোঝাতে। আমি আমি কি করে? প্লিজ না করো না, এটুকু সাহায্য করো। মেয়েটাকে, ও আসেনি? ও আসছে, রাস্তায় আছে। বলতে বলতে একটা কালো রঙের কার এসে দাঁড়ায়। একটা মেয়ে এসে জিসানকে জড়িয়ে বলে, আমি এসে গেছি। তোমার বোন কই যে আম্মুকে মানাবে? কথাটা বলে যেই না সামনে তাকায়, রূপসা ও মেয়েটা দুজনেই দুজনকে দেখে অবাক হয়। মেয়েটা ভয়ে ভয়ে বলে, আপু, তুমি তুমি এখানে? বাবা, কালকেও একজন বলেছিল পড়া নিয়ে থাকবে, প্রেম করবে না। আপু সরি, আসলে আমি তোমাকে কি বলবো বুঝতে পারছিলাম না। আর আমাদের কালই প্রথম পরিচয় হয়েছিল, তাই। প্রথম পরিচয় বলে আমাকে আপন ভাবতে পারোনি? যদি আপন ভাবতে তাহলে লুকাতে না। সরি আপু, আমাকে ক্ষমা করে দাও, আর কখনো হবে না। প্লিজ আপু, শেষবারের মতো ছোট বোনকে ক্ষমা করে দাও। হয়েছে, আর নাটক করতে হবে না। এরপর যদি কিছু লুকার তবে... ও সরি, তুই বলে ফেললাম। তুমি আমাকে ছোট বোন ভেবেছ, এটাই আমার কাছে অনেক। আজ থেকে তুমি আমাকে তুই বলে ডাকবে, আমি তোমার বোন। ওদের দুজনের কথা শুনে জিসান অবাক হয়ে যায়। সে ওদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জিসানকে এমন দেখে রূপসা বলে, কি ভাবছো জিশান? এসব কি, তোমরা দুজন দুজনকে চেনো? হ্যাঁ, ও আমার আম্মুর বান্ধবীর মেয়ে। কি? জি। এবার সানা রূপসার হাত ধরে বলে, আপু, এবার কিছু একটা করো, আম্মুকে রাজি করো। আমাকে ভাবতে দে। এমন সময় অব্র কল করে। অব্রের কল দেখে একটু সাইডে গিয়ে কল রিসিভ করতেই অব্র রাগী গলায় বলে, এই, তুমি কি? হ্যাঁ, কেন, কি হলো? তুমি এমন রেগে আছো কেন? রেগে আছি কেন জানো না? আরে আজিম, আমি কি করে জানবো? তুমি জানো না আজ আব্বু ভাবি তোমাদের বাসায় যাবে? তুমি বাসায় নেই, অফিসেও আসোনি, তুমি কোথায় আমাকে বলবে? সরি জান, রাগ করো না, আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। আর আমি আমার একটা বোনের সাথে আছি। তোমার আবার বোন কোথা থেকে উদয় হলো? আমার জানা মতে তোমার তো কোনো বোন নাই। আছে, ও আমার আম্মুর বান্ধবীর মেয়ে। আচ্ছা তুমি রাগ করো না, আমি এক্ষুনি বাসায় যাচ্ছি, তুমি আমাদের বাসায় আসো। আমি আমার বোনকে নিয়ে আসছি, তোমার সাথে পরিচয় করিয়ে দেবো। আমি তোমার বাসায় আছি, তুমি জলদি এসো।
আসছি যান, বাস 10 মিনিট। রূপসা কল কেটে দিয়ে জিসান ও সানার কাছে এসে বলে, সরি জিশান, তোমার ব্যাপারটা একটু পরে দেখছি। এখন আমাকে বাসায় যেতে হবে। কেন আপু, এখনই তো এলে? আমার বাসায় আমার হবু বড় তার ফ্যামিলি অপেক্ষা করছে। আজ আসার কথা ছিল, আমার মনে নেই, তাই এখানে চলে এসেছি। এখনও কল করে রাগারাগি করছে, তাই এখন বাসায় চলো। তোমাদের ব্যাপারটা পরে দেখছি জিশান। আচ্ছা ঠিক আছে, আর আমি কোথায় যাব? তুই আমার সঙ্গে যাবি? আর কাউকে কিছু বলতে না দিয়ে রূপসা গিয়ে সানার গাড়িতে বসে। জিসান তার বাইক নিয়ে চলে যায়। সানা ড্রাইভ করতে লাগে। সানা একটু পর পর রূপসাকে দেখছে। সানাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে রূপসা বলে, কি হলো, কি দেখাস? কিছু না আপু, আপু তুমি খুব মিষ্টি। তাই, তুইও খুব মিষ্টি। 10 মিনিট পর পাশে আসে। গাড়ি পার্ক করে রূপসা ও সানা দরজায় দাঁড়ায়। তাদের দেখে তার মা বলে, তুই এসে গেছিস? 1 মিনিট, তুমিও এখানে? জি আন্টি, আপু নিয়ে এসেছে। কথাটা আর শেষ হলো না। সামনে এসে দাঁড়ায় অব্র। অব্রকে দেখে সানা বলে ওঠে, ভাইয়া তুই এখানে? তুই এখানে কেন? তুই কি করে জানলি আমরা এখানে এসেছি? আর আম্মু কোথায়? আম্মু কেমন আছেন? আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছে। আর আমি তো জানি না তোমরা এখানে। আমি তো ওদের দুজনকে এমন কথা বলতে শুনে রূপসা ও তার মা অবাক হয়ে তাদের দুজনের কথা শুনছে। তাদের অবাক হয়ে তাকাতে দেখে বলে, কি দেখেছো? আর বোনের সঙ্গে তোমাদের কি সম্পর্ক? ও, তুমি বলেছিলে তোমার সঙ্গে কেউ আছে, যে তোমার আম্মুর বান্ধবীর মেয়ে। এর মানে আমার আম্মু তোমার আম্মুর বান্ধবী? আই এম রাইট? অব্রের প্রশ্ন শুনে সানা বলে ওঠে, রাইট ভাইয়া। তবে আমি একটা কথা বুঝতে পারলাম না, তুমি এখানে কেন? 1 মিনিট, আপু তুমি বলেছিলে তোমার শ্বশুর বাড়ির লোকেরা এসেছে। এর মানে আমার ভাইয়া তোমার বয়ফ্রেন্ড? হ্যাঁ, এর মানে তুমি আমার ননদিনী? অব্রের আব্বু ও সানিয়া সব শুনে অবাক হয়। অব্র কিছু একটা ভেবে তার আব্বুকে বলে, আব্বু আম্মুকে এখানে ডাকলে হয় না? ও কি আসবে? আর এখানে ডেকে কি করবি? আব্বু, ভাইয়ার জন্য তো আম্মুর বান্ধবীর মেয়েকে বিয়ে করাতে চেয়েছিল আম্মু। আমরা তো জানি না আম্মু তার কোন বান্ধবীর মেয়ের সঙ্গে ভাইয়ার বিয়ে ঠিক করেছিল। তবে এই বান্ধবীর মেয়েকে বিয়ে করছে শুনলে আম্মু হয়তো একটু খুশি হবে। তখন হয়তো আম্মু আবার বাসায় ফিরে আসবে। অব্রের আব্বু অব্রের মুখে এমন কথা শুনেও অবাক হয়। তিনি মনে মনে ভাবলেন, ছেলেটা তার ভুল কিছু বলেনি, এটাই সুযোগ বউয়ের মন ভালো করার। তাই সেও ছেলের কথায় সায় দিয়ে বলল, তুই ঠিক বলেছিস বাবা, কিন্তু ও তো কল তুলবে না আমার। আম্মু আমাদের কল ধরবে না। তাহলে এখন উপায়? উপায় তো একটা। কি উপায়? একটু ওয়েট। বলেই অব্র রূপসার মাকে ডেকে পাঠালেন। রূপসার মা আসতেই অব্র বলল, আন্টি, আপনি একটা কল দিয়ে আপনার বান্ধবীকে ডাকবেন? আমার বান্ধবীকে ডাকবো কেন? ডাকুন না, জানতে পারবেন। ওকে ডাকছি। রূপসার মা কল দিয়ে তার বান্ধবীকে ডাকে। শ্রাবণী, একটু বাসায় আয়। বাসায় যাব মানে? কালকেই তো এলাম। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হ্যাঁ, আয়, সব জানতে পারবি। আসছি, ওয়েট। প্রায় 15-20 মিনিট পর অভ্রের মা আসে। বাসায় ঢুকেই শ্রাবণী কয়েকটা গাড়ি দেখে অবাক হয়। এসব গাড়ি এত? অভ্রের মা আর কিছু ভাবতে পারছে না। শ্রাবণী বেরিয়ে যাবে ভাবছে, এমন সময় অভ্র তার মাকে কাছে এসে বলে, ওয়েট আম্মু, আমারও আব্বুর কিছু বলার আছে তোমাকে। তার আগে বল, তোরা এখানে কি করছিস? আর তোরা আমার বান্ধবীকে কি করে চিনলি? আম্মু, আমরা জানতাম না আন্টি তোমার বান্ধবী। সানাকে এখানে দেখেই প্রশ্ন করতেই জানতে পারলাম। কিন্তু তোরা এখানে কি করতে এসেছিস? আম্মু, তুমি তো তোমার কোনো এক বান্ধবীর মেয়েকে ভাইয়ার বউ করতে চেয়েছিলে, কিন্তু আব্বুর জন্য করতে পারোনি। তাই এখন যদি তোমার এই বান্ধবীর মেয়েকে আমাদের বাসার বউ করি, তাহলেও কি রাগ করে থাকবে? মানে আমার বান্ধবীর মেয়েকে বিয়ে করাবি? মানে কার সঙ্গে বিয়ে করাবি? তোর ভাইয়া তো। অভ্র এবার তার মায়ের কথা আটকে দিয়ে বলে, আম্মু, তোমার কি একটা ছেলে আছে নাকি, যে ভাইয়া আব্বুর পছন্দে বিয়ে করেছে বলে রাগ করে চলে গেলে? আম্মু, আমি তোমার বান্ধবীর মেয়েকে বিয়ে করব। এর মানে তুই? আর তুই এসব কি বলছিস? তুই রূপসা মামনিকে বিয়ে করবি মানে? তুই জানিস না রূপসা মামনি তোর থেকে কত বড়? তুই এসব ভাবলি কি করে?
বান্ধবী। আসলে অব্র ও রূপ একে অপরকে ভালোবাসে। আর কাল তোকে এ কথাই বলেছিলাম। আজ ভাইসাব এসেছেন, ওদের বিয়ের ডেট ফিক্স করতে এসেছেন। আচ্ছা, এবার বুঝলাম। তাহলে সত্যি সত্যি তোর মেয়ে আমার ছেলের বউ হবে? অব্র তার আম্মুর কথা শুনে অবাক হয়। সে তার আম্মুকে বলে, আম্মু, এর মানে তোমার যে বান্ধবীর মেয়েকে ভাইয়ার জন্য ঠিক করেছিলে সে রূপসা? হ্যাঁ, আমি আমার রূপ মামনিকে তোর ভাইয়ের জন্য ঠিক করেছিলাম, কিন্তু এখন তো সব চেঞ্জ হয়ে গেল। যাক, এটা ভেবে শান্তি যে তুই আমার বান্ধবীর মেয়েকে বিয়ে করবি। আমার বড় ছেলের বউ হয়নি তো কি হয়েছে, আমার ছোট ছেলের বউ তো হবে, এটাই আমার কাছে অনেক। এমন সময় অব্রের আব্বু অব্রের আম্মুর কাছে এসে দাঁড়ায়। অব্রের মা দেখেও না দেখার ভান করে, অন্যদিকে তাকিয়ে আছে। তখন অব্রের আব্বু অব্রকে চোখের ইশারা করে সেখান থেকে সবাইকে নিয়ে যেতে বলে। অব্র তার আব্বুর ইশারা বুঝে সবাইকে নিয়ে সেখান থেকে চলে যেতেই সানা বলে, এখন কোথায় যাব? কথা তো বলা হলো না। সব হবে, আমি তোদের সব বলবো। চল এদিকে। অব্রের মুখে এমন কথা শুনে আর কেউ কিছু না বলেই চলে যায়। সবাই চলে যেতেই অব্রের আব্বু চারদিকে একবার চোখ মিলিয়ে দেখে নেয়। কেউ নেই দেখেই অব্রের আব্বু অব্রের মাকে জাপটে ধরে পিছন থেকে। আচানক এমন কিছু হওয়ায় অব্রের মা নিজেকে ছাড়িয়ে সামনে ঘুরে তাকায়। সামনে তাকিয়ে দেখে সামনে কেউ নেই, শুধু অব্রের আব্বু দাঁত বের করে মিটিমিটি হাসছে। তা দেখে অব্রের মায়ের খুব রাগ হয়। সে রাগ করে চলে যেতে নিলেই অব্রের আব্বু আবারও জাপটে ধরে। অব্রের মা নিজেকে ছাড়াতে চাইলে অব্রের আব্বু তার বউয়ের কাঁধে থুতনি রেখে বলে, সরি বউ, আর রাগ করো না। আমি মানছি আমার ভুল হয়েছে। সানিয়াকে বৌমা করে নিয়ে আসার আগে তোমাকে বলা উচিত ছিল, কিন্তু তুমি বিশ্বাস করো সেই দিন তোমাকে জানানোর মতো পরিস্থিতি ছিল না। সেই দিন যদি তোমার কাছে ফোন করে পারমিশন নিতে যেতাম, তবে মেয়েটা বিয়ে ভাঙা লজ্জায় মরেই যেত। তুমি বলো, তখন তুমি যদি সেই পরিস্থিতিতে থাকতে তাহলে তুমি কি করতে? মানে এসব তুমি কি বলছো? তুমি আমাকে এসব আগে বলনি কেন? কি হয়েছিল বড় বৌমার সঙ্গে? আমাকে এসব খুলে বলো, সেদিন কি হয়েছিল? তুমি তো জানো সানিয়া আমার বান্ধবীর মেয়ে। বিয়েবাড়িতে যখন আমরা পৌঁছে গিয়ে দেখি বিয়েবাড়ি আর বিয়েবাড়ি নেই, যেন একটা শোক সভা। আমিও অনেক যখন পৌঁছাই এসব দেখে অবাক হয়ে যাই। তারপর বান্ধবীর কাছে জানতে চাইলে সে বলে ছেলে নাকি বিয়ে করতে আসেনি, সানিয়াকে ছোট করার জন্য ও ওদের পরিবারের উপর বদলা নিতে এমন করেছি। সেই দিনের অপমানের দুঃখে সানিয়া আত্মহত্যা করতে যায়। সেই মুহূর্তে একটা মেয়ের সম্মানের থেকে বেশি জরুরি কি হতে পারে বলো? তাই সেই মুহূর্তে সানিয়াকে অনেকের সঙ্গে বিয়ে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। প্লিজ বউ, রাগ করো না সোনা। আমি সরি অনির আব্বু, আমি এতদিন মিথ্যে তোমার উপর রাগ করে আব্বুর বাসায় চলে গিয়েছিলাম। সেদিন তোমার কথাটা শোনা উচিত ছিল, কিন্তু সেদিন আমি আমার বান্ধবীর কথা ভেবে তোমাদের কথা শুনে রাগ করে চলে গিয়েছিলাম। ইটস ওকে বউ, পুরনো কথা ছাড়ো। এখন আমাদের ছোট ছেলের বউকে নিয়ে বাসায় ফিরতে হবে। হ্যাঁ, আমি যখন আমার একটা সুযোগ পেয়েছি তখন আর এই সুযোগ হারাতে দেব না। আমি আমার বান্ধবীর মেয়েকে আমার মেয়ে করে বাসায় নিয়ে যেতে চাই। ওরা কোথায় গেল? ওদের ডাকো। আরে ধুর, ওরা যেখানে আছে সেখানে থাক। এতদিন পর আমি আমার বউটাকে পেলাম, একটু আদর করতে দাও। দূর, তুমি যাও তো। বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। এখন ছেলে মেয়েদের রোমান্স করার সময়, এখানে নাকি উনি এসেছেন রোমান্স করতে। প্লিজ বউ, একটু। তুমি ডাকবে ওদের? অব্রের আব্বু অব্রের মায়ের কথা শুনে মুখ ভার করে। অব্রের মা অব্রের আব্বুর মন খারাপ দেখে আস্তে করে বলে, আই লাভ ইউ অনির আব্বু। এখন ছেলের বিয়ের ডেট ফিক্স করো, বাসায় তোমার পাওনা পাবে। অব্রের আব্বু অব্রের আম্মুর কথা শুনে খুশি হয়ে বলে, তুমি সত্যি বলছো? জি সত্যি। এখন ডাকো ওদের। হ্যাঁ, ডাকছি। একটু পর অব্র ও বাকিরা বাইরে এসে সোফায় বসে। রূপসা ও অব্র ছাদে দাঁড়িয়ে কথা বলছে। অব্র, হুম, কি দেখছো এভাবে? তোমাকে দেখছি আর ভাবছি কি ভাবছো? ভাবছি কখন তোমাকে আমার বাসায় নিয়ে যাব। তাই আমাকে ছাড়া আর থাকতে পারছো না? না, পারছি না।
আমার তোমাকে কাছে চাই, খুব কাছে, যতটা কাছে থাকলে তোমার নিঃশ্বাস আমার নিঃশ্বাসে মিশে থাকবে। আমিও চাই অব্র, তোমাকে খুব গভীরভাবেই চাই, তোমার সাথে মিশে থাকতে চাই। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই অব্র রূপকে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। রূপও অব্রের বুকে লেপ্টে যায়। অব্র রূপের মুখটা তর্জনী আঙুল দিয়ে আলতো তুলে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় রূপসার ঠোঁটে। দুজন দুজনকে কিস করতে লাগে। এভাবেই কতক্ষণ ছিল তারা জানে না। হঠাৎ সানার আওয়াজ পেয়ে দুজনেই হুঁশে ফেরে। দুজন দুজনকে ছেড়ে নিচে নেমে আসে। এদিকে অব্রের মা সানিয়ার কাছে গিয়ে হাত ধরে বলে, বড় বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে অনেক কষ্ট দিয়েছি। এ কি আম্মু, এসব আপনি কি বলছেন? আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? আমি তোমাকে মেনে নিতে পারিনি, আর তোমার উপর রাগ করে তোমাদের সবাইকে কষ্ট দিয়ে বাসা থেকে চলে গিয়েছিলাম সেদিন। আমার ওকে, আজ থেকে তুই আমার বড় মেয়ে। আর রূপ, এদিকে আয়। রূপসা তার হবু শাশুড়ির কথা শুনে তার কাছে যায়। কাছে যেতেই তার শাশুড়ি রূপকে টেনে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। রূপ ও সানিয়া তার শাশুড়ির বুকের সঙ্গে লেপ্টে আছে। তখন তাদের শাশুড়ি সানিয়া ও রূপের মাথায় হাত বুলিয়ে বলে, সানিয়া আমার বড় মেয়ে আর রূপ আমার মেজো মেয়ে। অব্রের মায়ের মুখে এমন কথা শুনে সানা সবার দিকে একবার অসহায় চোখে তাকিয়ে তার মাকে বলে, এটা কি হলো আম্মু? কি হয়েছে? ভাবিরা যদি তোমার মেয়ে হয় তাহলে আমি তোমার কে? সানার এমন প্রশ্ন শুনে সবাই হেসে দেয়। সবার হাসি দেখে সানা রাগ করে মুখ ফুলিয়ে নেয়। সানাকে মুখ ফোলাতে দেখে এবার তার মা তাকে কাছে ডেকে তার মায়ের আহ্বানে সানা এক দৌড়ে গিয়ে রূপ সানিয়ার সঙ্গে সঙ্গে সানাও জড়িয়ে ধরে। তার মা সবার কপালে চুমু দিয়ে বলে, আজ থেকে আমার 3 মেয়ে, বুঝলি তোরা? জি আম্মু, বুঝে গেছি। আমি তোমার একমাত্র মেয়ে ছিলাম, আর আজ থেকে তোমার ছোট মেয়ে হয়ে গেছি। সানা মুখ উল্টে কথাটা বলে। সানার কথা শুনে সবাই আরেক দফা হেসে নেয়। অব্রের আব্বু বলে ওঠে, আচ্ছা বড় বৌমা, আমরা এবার এখান থেকে যাই। আমরা বড়রা বিয়ের ডেটটা ফিক্সড করি। আব্বু, আমরা থাকি। আমরা থাকলে সমস্যা কোথায়? তোমরা থাকলে খুব সমস্যা। কি সমস্যা? তোমরা থাকলে আমাদের বিয়ের ডেট ফিক্সড করার সময় তোমরা নাক গলাবে, যেটা আমরা চাই না। আমরা যেই ডেট ফিক্সড করব সেই ডেট তোমাদের মানতে হবে। সো ইউ ক্যান গো নাও। ভাল লাগে না। বলেই মন খারাপ করে সবাই চলে যায়। সিঁড়িতে উঠতে উঠতে সানিয়া রূপকে বলে, আচ্ছা রূপ, হ্যাঁ ভাবি। ভাবি না, আজ থেকে তুই আমাকে আপু বলবি। আমি কিন্তু কোনো কিন্তু নাই। হ্যাঁ, একটা সময় ছিল যখন তোকে বলেছিলাম আমাকে ম্যাডাম বলবি। আজ সেই আমি বলছি, আজ থেকে তুই আমাকে আপু বলবি, আর আমি তোকে তুই বলবো। তোর কোকো, তোর কোনো আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নেই। গুড। এখন আমাদের তোর বাসাটা ঘুরে দেখা। ওকে আপু, চলো। বলেই সবাই উপরে যাচ্ছিল। এমন সময় সানিয়া অব্রকে বলে, ভাইয়া, তুমি কোথায় যাচ্ছ? কেন, তোমাদের সঙ্গে যাচ্ছি। আমিও বাসা দেখব। শখ কত মেয়েদের সঙ্গে ঘুরবে। অব্র এবার মন খারাপের অভিমান করে বলে, বাবা বাহ, আজ আমি একা বলে কেউ আমাকে পাত্তাই দিল না। আজ আমার পাশে যদি আমার ভাইয়া থাকতো তবে আমার ভাইয়া আমাকে সাপোর্ট করতো। ধুর, তোমাদের সঙ্গে কথাই নেই। কোনো দরকার পড়লে আমার কাছে আসবে, তখন দেখাবো আমি কে। বলেই মন খারাপ করে চলে গেল। অব্রে যাওয়ার পানে তাকিয়ে রূপেরও হালকা মন খারাপ হলো, কিন্তু সানিয়া ও সানার কথায় হাসতে হাসতে ছাদে গেল। ছাদ দেখা হলে রূপের রুমে নিয়ে গেল। রুম দেখে সানা বলে, ভাবি, তোমার রুমটা তো অনেক সুন্দর। কি সুন্দর দেয়ালের কালার, রুমের সব জিনিস প্রায় একই কালার। একটু বুঝিয়ে বলবে? আসলে রুমটার কালার আমার আব্বু লাগিয়েছে, ওটা আব্বুর শেষ স্মৃতি, তাই কখনোই এই রুম ছাড়তে পারি না। কোথাও গিয়ে এক মুহূর্ত থাকতেও পারি না। আচ্ছা, বুঝলাম। ওদিকে অব্রের আব্বু আম্মু ও রূপের মা বসে বিয়ের ডেট ফিক্সড করে। অফিস থেকে কল আসতেই অব্র অফিসে চলে যায়। ডেট ফিক্সড হওয়ার পর সানিয়া ও সানা নিচে আসে। রূপ অব্রকে কল করে, কিন্তু অব্র কল রিসিভ করে না। রূপ ভাবতে লাগলো, ওকে রাগ করেছে? তখন কার জন্য? কিন্তু ওটা তো মজাই করেছিলাম, তার জন্য রাগ করবে? অব্র, কোথায় তুমি? প্লিজ রাগ করে যেও না, যান। আই মিস ইউ।
ওদিকে অফিস যেতেই জিসান এসে দাঁড়ায় অব্রের সামনে। অব্র জিসানকে দেখে বলে, জিসান, ইয়ে স্যার। কল কেন করেছিলে? স্যার আজ একটা মিটিং ছিল, আপনি বা স্যার কেউ আসেননি, মিটিং রুমে সবাই অপেক্ষা করছে। ওকে, তুমি গিয়ে সবাইকে বলে দাও আমি 5 মিনিটের মধ্যে আসছি। ওকে স্যার। জিসান গিয়ে সবাইকে অ্যালার্ট করে। অব্র ফ্রেশ হয়ে মিটিং রুমে যায়। ওদিকে অব্রের আব্বু বলে, তাহলে ভাবি ওই কথাই থাকলো। হ্যাঁ ভাই সাহেব। অব্রের আব্বু, আম্মু ও বাকিরা সবাই বাসায় যায়। সারাদিন পার হয়, অব্রের সঙ্গে রূপসার কথা হয়নি। রূপসা সারাদিন একটা কল ও টেক্সটের জন্য অপেক্ষা করছিল, কিন্তু আসেনি। রাত 10টা, রূপ না খেয়ে শুয়ে আছে। ওদিকে সানিয়া ও তার পরিবারের সবাই খেয়ে শুয়ে আছে। রাত 1টা, দারোয়ান চাচা এসে গেট খুলতেই অব্র বাসায় আসে। না খেয়ে রুমে গিয়ে বিছানায় চলে যায়। কোনো ফোন দেখার সময় পায়নি। সকাল 11:20 সানিয়া রান্না করছিল। তার শাশুড়ি এসে বলল, সানিয়া কি করছিস? আম্মু রান্না করছে, কিছু বলবে? বলছি অভ্র রাতে বাসায় কখন এসেছে? আম্মু ভাইয়া 1টার দিকে এসেছিল। এখনো শুয়ে আছে? হ্যাঁ, রাতে এসে কিছু খায়নি ভাইয়া, কেন? হয়তো রাত হয়ে গিয়েছিল। এমন সময় সানিয়ার ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে রূপ কল করেছে। সানিয়া কল রিসিভ করতেই রূপ বলল, আপু, তোমার ভাইয়া কোথায়? ও শুয়ে আছে। বাবা, খুব ভালো। একটা মানুষ চিন্তায় ঘুমাতে পারেনি আর একজন নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। রূপ ওর উপর রাগ করিস না, হয়তো কোনো চাপ। আপু, তুমি একদম তোমার ভাইয়ের হয়ে কথা বলবে না, ওকে ঘুমিয়ে থাকতে বলো। বলেই খট করে কল কেটে দেয়। রূপ কল রেখে দিতেই সানিয়ার শব্দ করে হাসে। সানা নিচে নেমে সানিয়াকে হাসতে দেখে জিজ্ঞেস করে, কি হলো ভাবি, একা একা হাসছো কেন? তোমার ছোট ভাবি একজনের উপর রাগ করেছে, সেটা জানতে কল করেছিল। আচ্ছা তাই? খুব রেগে আছে? হ্যাঁ। আচ্ছা যাও, একজনকে অ্যালার্ট করে দাও, না হলে বিয়ে হওয়ার আগে বিচ্ছেদ হয়ে যাবে। ওকে ভাবি, যাচ্ছি। সানা অভ্রের রুমে গিয়ে অভ্রকে টেনে তুলে রূপের কথা বলেছে। রূপসার কথা শুনে অভ্র ধরপড় করে উঠে বসে জিজ্ঞেস করে, ওই কি হয়েছে তোর? এইভাবে ডেকে তুলি কেন? তুমি এখানে নাক ডেকে ঘুমাচ্ছ আর একজন বোম হয়ে আছে। আজ তোমার যে কি হাল হবে। কে বোম হয়ে আছে? কে বোম হয়ে থাকতে পারে বলো, তোমার মনে হয়? ওহ শিট। কিছু মনে পড়ার ভঙ্গিতে অভ্র উঠে দাঁড়ায় আর সানাকে বলে, বোন আজ তো মে গাই, আমি আসছি। সানাকে কিছু বুঝতে দেওয়ার আগেই অভ্র দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে কিছু না খেয়ে এক দৌড়ে বাইক নিয়ে রূপসার বাসায় যায়। বাসায় গিয়ে তার হবু শাশুড়িকে বলে, মা, আপনার মেয়ে কোথায়? রূপ খসে আছে। তুমি নাকি কাল থেকে ওর কোনো খবর নাওনি? আসলে মা, আমাকে এক্সকিউজ দিতে হবে না, যাকে দেওয়ার তাকে দাও। আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। ঠিক আছে মা। এই বলে অভ্র সোজা রূপসার রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে রূপ বালিশে মুখ গুজে শুয়ে আছে। একটু এগিয়ে যেতেই অভ্রের বুকটা ছ্যাদ করে ওঠে। সে দেখে রূপ বালিশে মুখ গুজে কান্না করছে। অভ্র এটা দেখেই কষ্ট হয়েছে। অভ্র কোনো কিছু না ভেবেই দৌড়ে গিয়ে রূপের মাথা তুলে বুকে লাগিয়ে নেয়। আচানক এমন কিছু হওয়ায় রূপ একটু চমকে ওঠে। এক মুহূর্ত চুপ থেকে সামনে তাকাতেই দেখে অভ্র। অভ্রকে দেখে রূপ তার থেকে নিজেকে ছাড়াতে চায়। রেগে বলে, ছাড়ো আমাকে। তোমাকে এখানে কে আসতে বলেছে? কাল থেকে যেখানে ছিলে সেখানেই যাও, আমি তোমার তো কেউ না। সরি পাখি, রাগ করো না, আমার কথা শোনো। তোমার কথা কি শুনবো? কি শুনবো বলো? কাল থেকে তো আমাকে তোর মনেই ছিল না, তাহলে আজ কেন এসেছিস? তোকে আমার দরকার নেই। কথাটা বলেছি কি বলেনি এমন সময় রূপসার মা এসে দাঁড়ায় দরজার সামনে। আর এদিকে অভ্র হঠাৎ ঢলে পড়ে যায় বিছানায় রূপসাকে ছেড়ে। রূপসাও তার মা এমন দৃশ্য দেখে অবাক হয়ে যায়। রূপসা এবার অভ্রকে ডাকতে লাগে, কিন্তু অভ্রের সাড়া নেই। রূপসার মা এসে খাটে বসে, পানি জগ থেকে পানি নিয়ে অভ্রের মুখে ছেটায়, কিন্তু অভ্রের সাড়া নেই। এবার রূপসা কান্না করতে করতে তার মাকে বলে, মা, ওর কি হলো? ওকে বলো না কথা বলতে, আমি ওর উপরে রাগ করবো না। ও এমন করছে কেন? কেন ও চোখ খুলছে না? কিছুই তো বুঝতে পারছি না। ওকে হসপিটালে নিতে হবে, আমি অ্যাম্বুলেন্সে কল করে ডাকছি। হসপিটালে কল করতে অ্যাম্বুলেন্স এসে অভ্রকে নিয়ে যাওয়া হয়।
রাস্তায় রূপসার মা তার বান্ধবীকে কল করে হসপিটালে আসতে বলে। ঘন্টাখানেক পর ওরা হসপিটালে পৌঁছয়। ডক্টর চেক করলো। এদিকে রূপসা মন খারাপ করে বসে আছে। এমন সময় অভ্রের মা সানিয়াকে বলে, সানিয়া অব্র সকালে খাওয়ার খেয়েছিল? না আম্মু, ভাইয়া কিছু খায়নি। কি? ও কাল থেকে কিছু খায়নি? ও শিট, এটা আমি কি করলাম? সানিয়া অবাক হলো তার শাশুড়িকে এমন করতে দেখে। সানিয়া প্রশ্ন করে দূরে দাঁড়িয়ে থাকা রূপসাও শুনছিল সব। সানিয়া বলে, কি হলো মা, তুমি কি বলতে চাইছো? অব্র ছোট থেকে খিদে সহ্য করতে পারে না। ও যদি একবেলা ঠিক করে কিছু না খায় তবে অজ্ঞান হয়ে যায়। তুমি সকালে বললে ও কিছু খায়নি, তবুও আমি বিষয়টা খেয়াল করলাম না। আমি কেমন মা? রূপসা কথাটা শুনে মনে মনে ভাবতে থাকে। কি? ও কাল রাত থেকে কিছু খায়নি? সকালেও কিছু না খেয়ে চলে এসেছে শুধুমাত্র আমার রাগ ভাঙানোর জন্য। আর আমি ওকে না বুঝে ওর উপরে রাগ করেছিলাম। এমন সময় ডাক্তার জানায় অভ্রের জ্ঞান ফিরে এসেছে। রূপসা সবার কাছে অনুরোধ করে কেবিনে যায়। কেবিনে গিয়ে দেখে অভ্র বেডের উপরে শুয়ে আছে। একদিকে শরীরটা কেমন যেন ভেঙে গেছে। রূপ অভ্রের পাশে বসে হাত ধরে বলে, কেমন আছো এখন? অনেকটা ভালো। আই এম সরি পাখি। অভ্রের মুখে সরি শুনে রূপসা মুখে হাত চেপে বলে, চুপ, একটা কথা বলবে না। ভুল আমি করেছি। এখন বলো তো, কাল থেকে কিছু খাওনি কেন? আসলে কাল থেকে অফিসে খুব চাপ ছিল, তাই কিছু খেতে পারিনি। তারপরে রাতে যখন বাসায় আসি তখন খুব রাত হয়ে যায়। খুব ক্লান্ত থাকায় রাতেও না খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে বোনের ডাকে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তোমার কাছে ছুটে আসি। আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। আমি সরি, আমি না বুঝে তোমার উপরে রাগ করেছিলাম। আমার তোমার উপরে রাগ করা উচিত হয়নি। থাক, এসব আর বলতে হবে না। দেখো, এখন মিস্টার পুরোপুরি সুস্থ। আই লাভ ইউ জান। দেখতে দেখতে 2 মাস পার হয়েছে। আজ অব্র ও রূপসার বিয়ে। জমজমাট করে বিয়ে সম্পূর্ণ হয়েছে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, রূপসা এর মধ্যে জিসান ও সানার ব্যাপারে বাসায় সবাইকে বলেছে। সবাই ওদের মেনেও নিয়েছে। আজ অব্র ও রূপসার বাসর। জিসান, সানা ও সানিয়া মিলে বাসর ঘর সাজায়। একটু পর সানিয়াকে নিয়ে ফুলের সজ্জিত বিছানায় বসিয়ে দেয়, দিয়ে বলে, রূপ, আজ তোদের বাসর। শোন মেয়ে, আমার ভাইটাকে কষ্ট দিবি না। আমি তোমার ভাইকে কষ্ট দিয়েছি? না, আমি জানি তোরা দুজনে অনেক কষ্টের পর এক হয়েছিস। আর কোনো রাগারাগি নয়, এবার ভালোবেসে একে অপরের পাশে থাকবি। হ্যাঁ আপু, আমি সব কিছু নিয়ে ওকে ভালো রাখবো। আমি ওকে খুব ভালোবাসি আপু। আমি জানি তো। আচ্ছা, আরেকটু অপেক্ষা কর, বদমাসটাকে তোর কাছে পাঠিয়ে দিচ্ছি। একটু পর সেই সন্ধিক্ষণ আসে, যে মুহূর্তের জন্য অপেক্ষা করছিল রূপ ও অব্র। কিছুক্ষণ পর অব্র এলো। রূপ অব্রকে দেখে খাট থেকে নেমে সালাম করে। অব্র রূপকে তুলে সামনে দাঁড় করিয়ে কপালে একটা চুমু খেয়ে বলে, আই লাভ ইউ বউ পাখি। আই লাভ ইউ টু বর্মশাই। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হলো। আজ তোমাকে কিছু কথা দিতে চাই। আমিও কথা দিতে চাই আজকের এই পবিত্র দিনে। আমি সারা জীবন তোমার সঙ্গেই থাকতে চাই, এভাবেই ভালোবেসে। আমিও তোমার সুখে দুঃখে তোমার পাশেই থাকতে চাই জান। আজকের পর তোমার সব দায়িত্ব আমার। আর তোমারও তোমার পরিবারের সব দায়িত্ব আমার। দুজনেই দুজনকে কথা দিয়ে নতুন জীবন শুরু করে। অব্র রূপের কপালে কিস করে কপালে তুলে নেয়। শুরু হয় ওদের জীবনের প্রথম ধাপ। অব্র রূপসার ঠোঁট দুটো নিজের ঠোঁটের মধ্যে নিয়ে কিস করতে লাগে। রূপ ও তার ভালোবাসা উজাড় করে দেয়। অব্র রূপসার সারা শরীরে ভালোবাসার চিহ্ন দিতে লাগে। সকালে রূপসা জলদি উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল শুকনো করছে। চুলের পানি দিয়ে পড়ে অব্রের মুখে। এর ফলে অব্রের ঘুম ভেঙে যায়। অব্র অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রূপসার নজর পড়ে অব্রের দিকে। রূপসা জিজ্ঞেস করে, এই কি দেখছো এভাবে? কি দেখবো? আমি আমার পরীকে দেখছি। আচ্ছা তাই? হ্যাঁ বউ, একটু কাছে এসো। তো কি বলছো সকাল সকাল? যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। রূপসার কথা শুনে অব্র মনে মনে বলে, বুঝেছি, শুকনো কথায় চিড়ে ভিজবে না বলেই আমি বিছানা ছেড়ে আস্তে আস্তে ওর কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরি। ও আমাকে ছাড়াতে চায়, কিন্তু আমি ওর কথা না শুনে ওর ঠোঁট আঁকড়ে আবারও কিস করতে লাগে। আবার শুরু করে দিই আমাদের ওড়াধুরা রোম্যান্স। আবারও শুরু হয় আমাদের দ্বিতীয় ধাপের বাসর।
ও হ্যাঁ, এটা কিন্তু বাসর রাত না, এটা বাসর দিন। ও এগোতে চায় না, কিন্তু আমার পাগলামির কাছে ধরা না দিয়ে যাবে কোথায়? ও সম্পূর্ণভাবে আমার কাছে শুভে দেয়। দ্বিতীয়বার বাসরের পর ওর হালত খুবই খারাপ হয়। সেদিন বাসর করার ফলে ও নিচে নামতেই পারেনি। লজ্জায় ভাবিও ছানার সঙ্গে তো কথাই বলতে পারে না। আমার ওপর খুব রাগ করে আমার বউটা। তুমি এত খারাপ কেন? তোমার জন্য আমি কারোর দিকে তাকাতেও পারি না। আমার মাথা কাটা যাচ্ছে শরমে। আরে রাগ করছে কেন বাবু? এটা তো স্বাভাবিক, সবার জীবনে এমন একটা দিন আসে। আমি সবসময় এইভাবেই থাকতে চাই। ছি, কি সব নির্লজ্জ মার্কা কথা। তোমার কাজ নেই, যাও আমার সামনে থেকে, আমার সামনে আসবে না। আচ্ছা বাবু, রাগ করে না, আর জ্বালাবো না। তবে আমি আমার সিনিয়র বউটাকে সারা জীবন এভাবেই ভালোবাসবো। আমিও আমার জুনিয়র পর থেকে খুব ভালোবাসবো। ও তোমার পাশেই থাকবে।